আমি এখন রয়েছি হালদারপাড়া পুজো কমিটি, হালদারপাড়া ষষ্ঠীতলা। এটা এখানকার বেশ নামকরা পুজোগুলোর মধ্যে একটা। বুঝতেই পারছেন যে বেশ সুন্দর লাইটিং এফেক্টস, দেখার মতো জাস্ট দেখার মতো। আলোর শহর চন্দননগর, বোঝাই যাচ্ছে যে আমি চলে এসেছি এবারে 2025-এর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে। হৈমন্তিকার আরাধনায় এই শহর আজ সেজে উঠেছে। চন্দননগরের আলোর সুখ্যাতি গোটা বিশ্বের কাছে সমাদৃত, যেখান থেকে গোটা পৃথিবীতে এলইডি লাইটস এবং নতুন যে টেকনোলজিগুলো ইউজ হয় তা সবটাই চন্দননগর থেকে সরবরাহ করা হয়। এবারেও চন্দননগরে পঞ্চমী দিন চলে গেছিলাম ঠাকুর দেখতে। তো যাওয়ার পথে প্রথমেই দেখতে পাই মানকুণ্ডু থেকে শুরু করি আমার যাত্রা। তো পরপর ঠাকুরগুলো দেখতে থাকি। এবছর চন্দননগরে ঠাকুরের বেশ কিছু মুখ অনেকটাই পাল্টেছে, যা দেখলাম। আগের মতো চন্দননগরে যেরকম ঠাকুরের যে মুখশ্রী ছিল সেগুলো অনেকটাই সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে, এবং তার প্যান্ডেলের ভাবধারা, লাইটিং এফেক্টস সবই চেঞ্জেস হচ্ছে, টেকনোলজি আপগ্রেড হচ্ছে। সেরকমভাবেই বালি থেকে হাওড়া বর্ধমান লোকাল ধরে চলে যাই মানকুণ্ডু স্টেশনে। বালি থেকে মোটামুটি 30 মিনিট মতো সময় লাগে মানকুণ্ডু যেতে। মাঝে স্টেশন পড়ে প্রায় 7টা মতো। এরপর এখান থেকে নেমে হাঁটাপথে শুরু করি মানকুণ্ডু থেকে চন্দননগরের দিকে। ম্যাক্সিমাম লোকজনই তাই করে থাকে। ইউজুয়ালি মানকুণ্ডু থেকে চন্দননগরের দিকে গেলে ঠাকুর অনেক বেশি কভার করা যায়, আর চন্দননগর থেকে তারপরে আমরা ফেরার ট্রেন ধরে নিতে পারি। এটাই সুবিধে, এটাই রুট। তো সেরকমভাবেই এবারে রবিবার দিন পঞ্চমী পড়েছিল। পুজো অফিসিয়ালি শুরু না হলেও মানকুণ্ডুতে নেমে দেখি প্রচণ্ড ভিড়, মানে সবাই রবিবার দিন বলেই আরও বেশি করে লোক পৌঁছেছে মানকুণ্ডু থেকে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। তো মানকুণ্ডু স্টেশনে নেমেই ফার্স্ট যেটা পড়ে সেটা হচ্ছে মানকুণ্ডু সার্বজনীন দুর্গোৎসব, যেটা এবছরের থিম ছিল, যেটা মতিয়ালি দক্ষিণ কলকাতার দুর্গাপুজোর মতিয়ালি থিম ছিল সেটাকেই তুলে এনেছে। সেই প্যান্ডেলটাকেই জাস্ট কপি করেছে এখানে। তখনও প্রায় প্যান্ডেলের কাজ চলছে। প্রবহমান ছিল এদের প্যান্ডেলের মূল ভাবনা, অর্থাৎ সব কিছুই জীবনের গতির সাথে চলছে, এটাই ছিল এদের বিষয়বস্তু। তখনও প্যান্ডেলের লাইটিং এফেক্টস বলুন, প্যান্ডেল সেট আপ বলুন, সেগুলো চলছিল পঞ্চমীর দিনেও। তো বাইরে থেকে যেটুকু আমরা দর্শন করতে পেরেছিলাম করে চলে যাই পরের পুজো দেখতে মানকুণ্ডু স্পোর্টিং। এরপর আমি চলে আসি মানকুণ্ডু স্পোর্টিং। এটা মানকুণ্ডু সার্বজনীনের পরেই পড়ছে। এখানে প্যান্ডেলের কাজ অলমোস্ট শেষ, তখন একদম 11th আওয়ারে ফিনিশিং টাচ চলছে। আর তার সাথে মোটামুটি প্রতিমা সাজানো, তার প্রতিমার যে অস্ত্র এবং তার সাথে যে সাজ পোশাক থাকে সেগুলোর কাজ চলছিল। প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে, মানে বেসিক্যালি এখানকার এবছরের প্যান্ডেলগুলো দেখলাম যে কাপড়ের সাথে লাইটিংগুলো এত সুন্দরভাবে এলইডি সেট আপ করেছে, যার জন্য আরও বেশি লাইটিং এফেক্টস এবং প্যান্ডেলগুলো যেন আরও বেশি উজ্জ্বলময় লাগছে রাতের সময়। এটা দিনের বেলা আসলে আপনারা সেই অ্যাম্বিয়েন্সটা পাবেন না। তো এখানকার থিম ছিল বাঙালিয়ানা, এবং বাঙালিদের যে সমস্ত কারুকার্য বলুন বা যে সমস্ত রিচুয়ালসগুলো সেগুলো এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে এই ছোটো জায়গার বা ছোটো পরিসরের মধ্যেই। এখানকার প্যান্ডেলগুলোর বিশেষত্ব হচ্ছে এরা খুব কম জায়গার মধ্যেই প্যান্ডেলটাকে এত কম্প্যাক্টভাবে তুলে ধরে, এবং তার সাথে প্রতিমা থাকে যেটা মানুষকে আরও বেশি কাছে টানে। এরপরের প্রতিমা দেখার জন্য আমি যাই নতুন পাড়াতে, কিন্তু সেখানকার প্যান্ডেলের কাজ শেষও হয়নি এবং তখনও উদ্বোধনের কাজ চলছে। সো আমি এখন রয়েছি নিয়োগী পাড়া বা নিয়োগী বাগান, যেটা রয়েছে নতুন পাড়ার পরে মানকুণ্ডু এরিয়ার মধ্যেই রয়েছে এখনও পর্যন্ত। তো এখনও পর্যন্ত সব পুজোর যে ওপেনিং হয়েছে তা নয়, আজকে হিসেব মতো পঞ্চমী, হিসেব মতো চতুর্থী বলা চলে। কালকে পঞ্চমী, পরশু ষষ্ঠী, এরকম একটা তিথিটা একটু দেরি করে ডিলে হচ্ছে তাই। তো রবিবার আজকে প্রচুর ভিড়, কলকাতা থেকে প্রচুর মানুষ এসছে, যার জন্য ভিড়টা রয়েছে। এটাই রবিবারটা পাচ্ছে। তো ইউজুয়ালি পুজো আছে নবমী বৃহস্পতিবার, তো আজকে এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। কলকাতার বেশ কিছু প্যান্ডেল তো কপি হয় প্রত্যেক বছর, যেরকম এবছরও হয়েছে। তো গরম রয়েছে, তার সাথে সোমবার থেকে বৃষ্টির একটা ফোরকাস্ট রয়েছে। দ্যাটস ওয়াই আমি আজকেই চলে এসেছি চন্দননগর মানকুণ্ডু জগদ্ধাত্রী পুজো কভার করতে। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।
পরের ঠাকুর দেখতে চলে আসি মানকুণ্ডুরই অবস্থিত বালক সংঘতে। এদের প্যান্ডেলটা আমার কাছে সেরা প্যান্ডেলগুলোর মধ্যে একটা লেগেছে, যে অনবদ্য করেছে। এখানে মূলত দড়ি একটা প্রথমে স্ট্রাকচার মতো বানাচ্ছে, দিয়ে তার উপর দড়ি দিয়ে কালারিং করে করে এত সুন্দর করে পুরো জিনিসটা তুলে ধরেছে। এবং এই প্যান্ডেলগুলো কিন্তু কলকাতার থেকে খুব একটা দেখতে পাওয়া যায়। এখানে হাতের কাজ, মাদুর, তার উপর ধরুন বেতের কাজ, টেরাকোটা, এই সব কিছু মিলেমিশে একটা মানে ৩-৪ মাসের এক একটা প্যান্ডেল বানাতে সময় লাগে। খুব সুন্দরভাবে বানিয়েছে প্যান্ডেলগুলো। কিন্তু তখন ওদের ইনঅপারেশন হয়নি, দ্যাটস ওয়াই আমি ভেতরে ঢুকতে পারিনি। বাইরে থেকেই প্রতিমা যতটা তা সম্ভব হয়েছে, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। মানে খুবই আইকনিক প্যান্ডেল, ইউনিক প্যান্ডেল, এবং লাইটিং এফেক্টসের জন্য রাত্রিবেলায় গেলে এই জিনিসটা আরও বেশি মোহময় লাগবে, যেটা দিনের বেলা বোঝা যাবে না। তো সন্ধ্যের দিক করে কেউ যদি চন্দননগর যান, তবেই হয়তো এত সুন্দর লাইটিং এবং তার সাথে প্যান্ডেলের কারুকার্যগুলো বোঝা যাবে। পরের প্যান্ডেল দেখতে আমি চলে আসি সুভাষ সঙ্গে। এদের প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। আবারও বললাম যে রাত্রিবেলায় আসলে এতে যে লাইটিং এফেক্টস, যে রিফ্লেকশন, সেটা এত সুন্দর করে তুলে ধরেছে। যাদের মূল বিষয় ভাবনা ছিল বাবা, অর্থাৎ একটি পরিবারের চালিকা শক্তি যে বাবা, সে তার জীবনের সমস্ত কিছু রসদ দিয়ে যে তার সংসারকে টানা এবং পরিবারের সবাই ভালো মন্দ নিয়ে চলা, তার জন্য সমস্ত তার শখ আহ্লাদ ত্যাগ করে দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে চলেছে, সেটাই এদের মূল বিষয় ছিল যে বাবা। এবং অবশ্যই ছিল এর সাথে একটা বিষয়, যে শৈশবটা খুবই মূল্যবান এবং খুবই দামি সময়, যেটা আমরা জীবনের খুব ভ্যালুয়েবল টাইম হিসেবে পেয়ে থাকি। আস্তে আস্তে যত বড় হতে থাকি, দায়িত্ব বাড়তে থাকে এবং আমরা আমাদের জীবনের কোথাও যেন সেই আনন্দটাকে হারিয়ে ফেলি। সেটাই ছিল এদের বিষয়, প্যান্ডেলের মূল ভাবনা, যেটা খুবই ভালো লেগেছে। খুব সহজ সরলভাবে প্যান্ডেলের ভাবনাটাকে এত সুন্দর করে বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরেছে, যা আপনাকে মুগ্ধকর করে তুলবে। তখনও এদের ঠাকুরের সাজ চলছিল, ঠাকুরের বস্ত্র, পোশাক আশাক, সিংহের কেশর, এইগুলো লাগানোর কাজ চলছিল। তো আমি ওই অবস্থায় যতটা সম্ভব পেরেছি তুলেছি, এবং বোঝা যাচ্ছে যে প্রতিমাটা কত বড়। যে একটি মানুষ দেখুন, শুধুমাত্র সামনেটা উঠে রয়েছে, তার মুকুটটা কত বড়, তখনও সেই মুকুটের সেট আপের কাজ চলছে। তো এটাই ছিল সুভাষ সংঘ মানকুণ্ড। এরপর আমি চলে আসি সার্কাস মাঠের পুজো দেখতে। সার্কাস মাঠ বিশাল বড় একটা মাঠ, চন্দননগর, যেখানে বড় সার্কাস বসে প্রত্যেক শীতে। এদের একটা জায়গায় মেলা চলে আর পাশে প্যান্ডেল হয়। তো প্যান্ডেলে এবছর সাউথের দিকের দক্ষিণ ভারতের কোনো একটা মন্দিরকে তুলে ধরা হয়েছে, যেখানে নারায়ণ আবার একসাথে দেবী দুর্গা, এদের সমস্ত কিছু কাঠের পটচিত্রের আকারে দেখানো হয়েছে। ভেতরে মূর্তিটি রয়েছে, তো অনেক কষ্টে আমরা সেই মূর্তিটি তুলে আনি প্রতিমাকে দেখানোর জন্য। এরপর আস্তে আস্তে এগোতে থাকি, আমি চন্দননগরের ভেতর দিকে যেতে থাকি। চন্দননগর রবিবার দিন, পঞ্চমী দিনের জনসমুদ্র বলা চলে। এত ভিড় আমি সচরাচর নবমীতেও দেখতে পাই না। তো সেই দিনকে প্রচণ্ডই ভিড় ছিল, মানুষজন যাচ্ছে বিভিন্ন জায়গায়। তখনও পুজোর উদ্বোধন হয়নি, তার মধ্যেই মানুষজন বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। এরপর যে ঠাকুরটি যাই দেখতে, সেটি হলো চন্দননগরের সবথেকে প্রাচীন এবং ঐতিহ্যময় তেমাথার যে জ্যোতি সিনেমার কাছে অবস্থিত রানীমাকে। রানীমা তখনও সাজসজ্জার কাজ চলছে। দেখেই বুঝতে পারছেন যে রানীমাকে দেখার জন্য মানুষের কত উৎসুক ভিড় রয়েছে। রানীমার মুখশ্রী একই রকম রয়েছে, কোনো পরিবর্তন হয়নি, একই রকম উচ্চতা, যা দেখে মানে কোথাও যেন আমি আটকে যাই, মনে হয় যায়। এই পুজোটি দেখে আমি ডান দিকের একটি মোড় মাথা ধরে সোজা চলে যাই অম্বিকার দিকে। অম্বিকার তখনও পুজোর প্রস্তুতি পর্ব চলছে, উদ্বোধন তখনও হয়নি, তাই অম্বিকা পক্ষে এগিয়ে যাই আরেকটি পুজোর দিকে, সেটা হচ্ছে গোন্দলপাড়ার দিকে একটি পুজো। এই পুজোটিও বেশ সুন্দর করে বানিয়েছে, এবং এখানে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে প্রচুর জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে, যার মধ্যে এটি অতটা নাম করা না হলেও এই পুজোটির প্যান্ডেলটি বেশ বড় করে করেছে, এবং এখানকার ঠাকুরের মুখশ্রী এবার আমার কাছে একটু অন্যরকম লাগলো, নতুনত্ব লাগলো, যেটা বাকি চন্দননগরের ঠাকুরের থেকে সম্পূর্ণই আলাদা। এরপর আমি চলে আসি সাতঘাট গোন্দলপাড়া পুজো কমিটির দিকে, এবং এইখানকার পুজোগুলো বেশ নামকরা পুজোর মধ্যে একটি, যেখানে লাইটিং এফেক্টস সত্যি দেখবার মতো, এবং ভেতরে তখনও ঠাকুরের সাজসজ্জার কাজ চলছে। মূলত দেখতে পেলাম যে ষষ্ঠী থেকে পুজো শুরু হয়, তার আগে গেলে তখনও সব জায়গায় প্যান্ডেল তৈরি হয়ে ওঠে না পুরোপুরি। এখানেও তখনও বাংলাদেশ এবং ভারতবর্ষের যে সম্প্রীতি এবং দেশভাগের পর যে মানুষেরা ওপার থেকে এপারে চলে এসেছিল, সেটাই ছিল এখানকার মূল ভাবনা এদের প্যান্ডেলে। আর অবশ্যই ঠাকুরের প্রতিমা মুখশ্রী, সেটা বাকি প্রতিমাগুলোর থেকে সম্পূর্ণই আলাদা। যেমনটা বলছিলাম যে 2023-24 দিক থেকেই চন্দননগরের সমস্ত ঠাকুরের প্রতিমার মুখশ্রী আস্তে আস্তে পরিবর্তনশীল। যদিও এখানকার ঠাকুরের মুখ অনেকটাই একরকম, তবে একটু আমার কাছে আলাদা লেগেছে বই কি।
এরপর আমি চলে আসি গোন্দলপাড়ারই আরেকটি প্রতিমা দেখতে। এখানকার পুজোর প্রতিমা বেশ ইউনিক হয়েছে এবং এখানকার প্যান্ডেলও দেখবার মতো। ৫৮তম বর্ষে এখানকার পুজো সত্যি বেশ আকর্ষণীয় এবং এরাও প্রসেশনে অংশ নিয়েছে। এখানকার বাঙালির সমাজ, সংস্কৃতি, কৃষ্টিকেই তুলে ধরা হয়েছে মূল ভাবনায়। সকল পল্লীবাসীকে জানাই সাদর আমন্ত্রণ এবং আগত এবং উপস্থিত হন। এরপর আমি চলে আসি গোন্দলপাড়া থেকে আরেকটু এগিয়ে, যেটা যাচ্ছে মনসাতলার দিকে। এখানকার পুজোগুলো বেশ সুন্দর। এদিকটা আমি কোনোবারই আসিনি। এই রাস্তা ধরে সোজা গেলে স্ট্যান্ড রোড। তো এখানের প্যান্ডেলগুলো দেখলাম প্রায় একই রকমভাবেই নেটের এবং কাপড়ের মিশ্রণে একটা অন্যরকমভাবে তুলে ধরা হয়েছে এবং তার সাথে লাইটিং এফেক্টস, যেগুলো রাত্রিবেলা আরও উজ্জ্বলময় লাগছে। ভেতরে ঠাকুরের প্রতিমার কাছেও যে কারুকার্য, যে আলোকসজ্জা, তা বেশ নজর কাড়া এবং এখানকার সাজটা একটু অন্যরকম লেগেছে। যেরকমটা বাকি প্রতিমাগুলো সাদা ডাকে সাজ হয় সেরকমটা নয়, তার সাথে মানানসই লাইটিং এফেক্টস এবং এখানকার পিঙ্ক কালারের ঠাকুরের যে ওভারঅল সাজটা খুবই সুন্দর লাগছে। এই রাস্তা বরাবর সোজা গেলে পরে মনসাতলা। এটা ঠিক মনসাতলার আগেই পড়ছে। বাঁদিকে এই পুজোটি বেশ সুন্দর করে সাজিয়েছে। এরপর যে মণ্ডপটি যায় মনসাতলার ঠিক আগেই পড়বে এই পুজোটি। এটিও বেশ সুন্দর করেছে এবং এই পুজোটির ভাবনাটা ছিল ড্রাগন, অর্থাৎ মূলত চায়না, সিকিম এইসব জায়গা বা মায়ানমার, ইন্দোনেশিয়া এইসব জায়গাতে যে ড্রাগন একটা ওদের কাছে একটা বিশেষ দেবদেবীর পর্যায়ে যে পুজো করা হয়, যে উৎসবটা দেখানো হয় সেটাকে থিম হিসেবে তুলে ধরা হয়েছে। মানানসই ভেতরের ডেকোরেশনটা খুবই সুন্দর, বাইরে সেরকম একটা কিছু নয়। দেন এরপর আমি সোজা চলে যাই গঙ্গার ধারের দিকে। গঙ্গার ধার বরাবর এই রাস্তাটা দিয়ে সোজা হাঁটতে শুরু করলে স্ট্যান্ড রোডের আগেই বাঁদিক দিয়ে একটা টার্ন পড়ে। সেই রাস্তা বরাবর গেলে আপনাকে চার্চের আগেই ভেতর দিয়ে গিয়ে একটি বড় বাজারের দিকে চলে যেতে পারবেন। এতে দেখলাম তুলনামূলকভাবে আমাকে হাঁটতেও কম হয়েছে এবং এখানকার প্যান্ডেলগুলো সত্যি দেখবার মতো করেছে, জাস্ট দেখবার মতো। এটা হচ্ছে মনসাতলার পুজো। মনসাতলার প্যান্ডেলটা এত সুন্দর করেছে, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো, মানে অসাধারণ। যেখানে নারী শক্তিকে তুলে ধরা হয়েছে গোন্দলপাড়া মনসাতলা। এখানে নারী শক্তিকেই মূল বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে, যে সমাজ এবং ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীদের ভূমিকা, সেখানে তারা কীভাবে সংসার পাশাপাশি মানুষকে বড় করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এবং শিক্ষা দীক্ষা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের যে অতুলনীয় ভূমিকা, যেখানে তারা পরিবারকে তাদের সমস্ত দায়-দায়িত্ব নিয়ে নিচ্ছে এবং তার শিশুকে বড় করা থেকে শিক্ষা দীক্ষা এই সবটাই তুলে ধরেছে এখানকার ভাবনাতে। কাছারিঘাটের প্যান্ডেলটিও খুবই সুন্দর। এখানে বাঙালির যে রিচুয়ালস, অর্থাৎ অন্নপ্রাশন থেকে বিয়ে, এই সমস্ত কিছু, তার সাথে যে তার কিছু বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ানো থেকে রান্না পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এই সব কিছুটাকে সুন্দর করে তুলে ধরেছে। যার মধ্যে অন্যতম ছিল গাছকৌটো, যেটা ওদের মূল ভাবনা, এবং তার সাথে টেরাকোটার কাজ, তার সাথে থার্মোকলের কাজ, এই সব মিলিয়ে প্যান্ডেলটি অনবদ্য করেছে। আর ঠাকুরের ডাকের সাজ চোখ জুড়ানোর মতো। তো সব মিলিয়ে দেখতে গেলে এই কাছারিঘাটের প্যান্ডেলটি সাথে মানানসই প্রতিমা এবং তার সাজ আপনাকে কোথাও যেন কোনো একটা সময় থমকে দেবে। মনে হবে যেন একভাবে এই প্যান্ডেলে চারপাশটা ঘুরে দেখতে থাকি। এত সুন্দর ছিল এখানকার মায়াবী পরিবেশ। এরপর আমি এখান থেকে সোজা বেরিয়ে যাই বাকি চন্দননগরের বড় পুজোগুলো দেখার জন্য।
এরপর আমি চলে যাই মনসাতলা সার্বজনীন দেখতে। আগেরটি ছিল গোন্দলপাড়া মনসাতলা, আর এটা হচ্ছে চন্দননগর মনসাতলা, যেটি বেশ বড় এবং প্রাচীন পুজোগুলোর মধ্যে একটা। এটা বেশওয়াটার পরেই পড়ে, টুয়ার্ডস বড়বাজার। তো এই পুজোর থিম ভাবনা ছিল এবছর টেরাকোটার কাজ এবং ডাকের সাজের সঙ্গে যুক্ত শিল্পীরা কিভাবে সারা বছর অন্যান্য কাজগুলো করে থাকে, অর্থাৎ বিয়েতে টোপর বানানো থেকে যাবতীয় যা থার্মোকলের কাজ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সেগুলো কিভাবে তৈরি করা হয়, কোন কোন উপকরণের সাহায্যে তা বানানো হয়, এই সবটাই ছিল এখানকার মূল ভাবনা। অর্থাৎ মালাকার। মালাকার মানে যারা ডাকের সাজ বা থার্মোকল দিয়ে বিভিন্ন ধরনের সাজসজ্জা জিনিসগুলো বানিয়ে থাকে। এই ভাবনাটার উপর বেস করে এদের প্যান্ডেলটা সত্যি অনবদ্য। এত কম পরিসরে খুব সুন্দর করে ভিড় কন্ট্রোল করা এবং সুন্দরভাবে মাতৃপ্রতিমাকে সাজিয়ে তোলা, তা দেখে মনোমুগ্ধ হয়ে যাওয়ার মতো পরিবেশ। দেখুন আপনারাও। এরপরের প্যান্ডেল আমি দেখতে চলে আসি শারদীশ্বর। অর্থাৎ এই প্যান্ডেলটি কিন্তু নোয়াপাড়া, অর্থাৎ কলকাতার উত্তরে নোয়াপাড়াতে অবস্থিত দাদাভাই সঙ্গে যে প্যান্ডেলটি করেছিল সেটিকেই তুলে এনে এখানে বসানো হয়েছে, একদম ডিটো হুবহু। তার সাথে প্রতিমা, এটা দেখার মতো ছিল। ঠাকুরের সাজসজ্জা, অলংকার তা একেবারে অনস্বীকার্য। তো এখানকার যে শারদীশ্বরের প্যান্ডেল হয়তো ওখানকার মানুষের কাছে একেবারেই নতুন, তবে আমি যেহেতু এটা দেখেছি তাই আমার কাছে এটা জাস্ট একটা কপি মনে হয়েছে। তবে প্রতিমা চোখ জোড়া। তো আমি এখন রয়েছি হালদারপাড়া পুজো কমিটি, হালদারপাড়া ষষ্ঠীতলা। এটা এখানকার বেশ নামকরা পুজোগুলোর মধ্যে একটা। বুঝতেই পারছেন যে বেশ সুন্দর লাইটিং এফেক্টস, দেখার মতো জাস্ট দেখার মতো। হালদারপাড়ার পুজো কমিটির মূল ভাবনা ছিল যে মানুষের জীবনযাপন, তারা একটা যন্ত্রমানবে পরিণত হচ্ছে, তাদের জীবনের নিজস্বতা হারিয়ে যাচ্ছে। তারা যেন একটা যন্ত্রমানবের মতো সারাদিন কাজ করে চলেছে এবং তাতে তার যে ক্রিয়েটিভিটি সেটা কমছে, এটাই ছিল এদের মূল ভাবনা। এবং তার সাথে রয়েছে যে বই পড়া থেকে মানুষ কতটা বিচ্যুত হয়ে যাচ্ছে এবং কতটা আমরা টেকনোলজি রিলেটেড ডিপেন্ডেন্সি আমাদের মধ্যে চলে আসছে। অসাধারণ ছিল এদের ভাবনা এবং তার প্যান্ডেলের ভেতরে কারুকার্য। এরপরের প্যান্ডেল আমি চলে আসি বড়বাজারের দিকে। বড়বাজার কিন্তু এখানকার অন্যতম প্রাচীন পুজোগুলোর মধ্যে একটা। স্ট্যান্ড রোডের পেছন দিকে বলা চলে, মানে সোজা চলে গেলে আমি গঙ্গার ধারের দিকে চলে যাই, ভেতর দিকে একটা শর্টকাট রাস্তা ছিল, সেটা দিয়ে আমি আসি। লাইটিং এফেক্টস দেখার মতো ছিল বড়বাজারে। এটা এই দিকেটা একটা গেট করছে বড়বাজারে, যেটা আমরা দুশোহাটা হয়ে যখন পরপর যাচ্ছি হালদারপাড়া হয়ে। দারুণ ছিল, মানে লাইটিং এফেক্টস দেখার মতো ছিল, এলইডি লাইটসের এফেক্টসগুলো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তখনও কিন্তু ঠাকুরের কাজ, মানে ঠাকুরের সাজানোর কাজ এবং ভেতরে প্যান্ডেলের কম্পিটিশান হয়নি বলে ঢুকতে দেয়নি। যতটা সম্ভব আমি বাইরে থেকে তোলার চেষ্টা করেছি। দেন আমি এই রাস্তাটা দিয়ে সোজা বড়বাজার হয়ে বাঁ দিকে চলে যাই বাগবাজারের দিকে। বাগবাজার হয়ে আমি ফটকগোড়া হয়ে বেরিয়ে যাই একেবারে চন্দননগর স্টেশন রোডের দিকে। অনেকটাই হাঁটতে হয়েছিল এবছর, প্রায় কম বেশি আমাকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার হাঁটতে হয়েছে মানকুণ্ডু থেকে চন্দননগর স্টেশন পর্যন্ত। তার মধ্যে এই বড়বাজার, বাগবাজার এবং মেন পুজোগুলো পড়েছে।
বড়বাজার ছেড়ে এরপর এগিয়ে আসি বাগবাজারের দিকে। এটা হচ্ছে চন্দননগরের বাগবাজারের সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, যেটা অন্যতম প্রাচীন পুজোগুলোর মধ্যে একটা। গত বছর থেকে এখানকার প্রতিমার মুখোশ অনেকটাই চেঞ্জ হয়। আগে যিনি বানাতেন তার নাতি ক্লাস 8-এ পড়তো গত বছর, সেই বানিয়েছিল মুখশ্রীটি। তো এই বছর দেখলাম সত্যি মুখটা অনেকটাই পাল্টে গেছে সময়ের সাথে সাথে। জগদ্ধাত্রী ঠাকুরের যে ফেস বা ছাঁচ, এটা দেখছিলাম যে চন্দননগরে বেশ কয়েকটা বড় বড় পুজোয় যেরকমটা হয়ে আসছিল সেটা অনেকটাই পাল্টেছে, তার ডাকের সাজও পাল্টেছে। তো সব মিলিয়ে দেখতে গেলে এবছর দেখলাম একমাত্র চার মন্দির বা ওদিকে আপনার দেমাতা রানীমা, এই পুজোগুলো বাদে বেশ কয়েকটা পুজোই পাল্টেছে। এরপর এগিয়ে আসি মধ্যাঞ্চলের দিকে। মধ্যাঞ্চলও কিন্তু জগদ্ধাত্রী পুজোর মধ্যে অন্যতম প্রাচীন পুজো, নামকরা পুজো। মধ্যাঞ্চলের পুজোর থিম ভাবনা সেগুলো সত্যি বেশ আকর্ষণীয় ছিল এবং রাতের এর লাইটিং এফেক্টস দেখার মতো। এরপর আমি যাই হেলাপুকুরের ঠাকুরটি দেখতে। এটাও দারুণ করেছে, যেখানে আদিবাসী সম্প্রদায়কে তুলে ধরা হয়েছে তাদের থিম ভাবনায়। সেখানকার তারা কী পূজা অর্চা, তাদের রিচুয়ালস, সেগুলোই তুলে ধরেছে। এবং প্রতিমা ছিল দেখবার মতো। এদের প্রতিমা উচ্চতায় হয়তো কম হতে পারে, কিন্তু পুরোটাই হীরের গয়নায় সজ্জিত রয়েছে এবং এটা স্পন্সর করেছে সেনকো গোল্ডস। তো হেলাপুকুর এর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এবছর সবার নজর কাড়া, বিকজ তাদের সাজসজ্জা এবং গয়না যা চোখে লাগার মতোই। অনবদ্য তার সাজ, অনবদ্য তার ওভারঅল ডেকোরেশন দেখবার মতো ছিল। তো যেখানে প্রায় 50 থেকে 60খানা নামকরা পুজো হয়, তার মধ্যে হেলাপুকুর এবছর সবার মন কেড়েছে। আমাদের এবছরের ভাবনা বাঙালি, আসুন ঐতিহ্য আর পরম্পরার অটুকরা মায়ের আরাধনায় তো এই ছিল এবছরের জগদ্ধাত্রী পুজো চন্দননগর। এরপর আমি ফটো করা হয়ে চলে আসি এই চন্দননগর স্টেশন, যেটা মডেল স্টেশনে কাজ চলছে। এটাও ডেকোরেশন, লাইটিং এফেক্টস অনেক কিছু পাল্টেছে চন্দননগর, আগের আর নেই। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে আগের তুলনায়। এখন প্রচুর ভিড় হয়, কলকাতা থেকে প্রচুর মানুষ যান। সময়ের সাথে সাথে চন্দননগর অনেকটাই আপগ্রেড হচ্ছে, যেটা দেখে বেশ ভালো লাগলো। এবং এখানকার যে পুজোর দিনগুলোতে পুরো পায়ে হেঁটে ঘোরা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু হয়তো অন্য কোথাও পাওয়া যাবে না। যে মানকুণ্ডু অথবা চন্দননগরে নেমে পুরো জায়গাটা এক্সপ্লোর করুন, দেখুন, এবং দেখতে দেখতে কোথা থেকে যে আপনার 4 ঘন্টা 5 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন।